এটা সবাই জানো। তো এবারে হিট ক্যাপাসিটির যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ছিল সেটাকে আমরা মেনলি এখানে সিভি আগে বের করব, তারপরে সেটা সিপি তে নিয়ে যেতে পারবো, বা আমরা শুধু হিট ক্যাপাসিটির যে ডেফিনেশনটা দিয়েছি সেটা হলো দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ 1 ডিগ্রি টেম্পারেচার অফ 1 গ্রাম সাবস্ট্যান্স ইজ নোন অ্যাজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। অ্যান্ড যখন এটা ভলিউম কনস্ট্যান্ট হয়, যখন ভলিউম কনস্ট্যান্ট হয় তখন আমরা কি দেখি, ভলিউম কনস্ট্যান্ট হলে হ্যাঁ তখন আমরা সিভি ইকুয়াল টু ডেল ই, এই যে ডেল ই ডেল টি অ্যাট ভি যেটা লিখেছি, এবার ডেল টি অ্যাট ভি অর্থাৎ এই ইটা হলো ইন্টারনাল এনার্জি, ই হলো ইন্টারনাল এনার্জি, তাহলে ডেল ই মানে হলো চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। হ্যালো এনি প্রবলেম? Considering the solid in collection of, যেটা আমরা বলেছিলাম যাও আমরা এগুলো পড়ে নিয়েছি আগের দিন। দেখো, considering the solid in a collection of monoatomic system যখন হয়, it contains only vibrational degree of freedom। এটাকে আমরা বলেছিলাম যে মনোঅ্যাটমিক মানে এই রকম অ্যাটমগুলো যখন পর এইভাবে অ্যারেঞ্জ করে আছে, হ্যাঁ, তখন আমরা কি দেখতে পাবো, তখন আমি দেখতে পাবো যে এরা শুধু এরকম ভাবে ভাইব্রেট হচ্ছে, এই অর্থাৎ এই মলিকুলটা একবার উপরে উঠছে তখন এই নিচে নামছে, আবার এই হয়তো এটা উপরে উঠছে এটা নিচে নামছে, বা এটা উপরে উঠছে এটা নিচে নামছে, ঠিক আছে, অর্থাৎ এই রকম ভাবে ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ভাইব্রেশনটা, অর্থাৎ কনসিডারিং দ্য সলিড, যখন এই মনোঅ্যাটম গুলো থাকবে, সলিডের অ্যাটম গুলো যখন মনোঅ্যাটমিক, এগুলো পরপর এভাবে যদি অ্যারেঞ্জ হতে থাকে, তখন এইটাকেই একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে এরকম করে যদি চলতে থাকে, অর্থাৎ এইভাবে যদি ওদের ভাইব্রেশন গুলো হয়, তখন আমরা বলছি ইট কন্টেন্স অনলি ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, মানে অনলি ওয়ান ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, মানে শুধু এই হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ভাইব্রেশনটা হচ্ছে। এই ভাইব্রেশনের জন্য আমরা কি দেখতে পাবো, ভাইব্রেশনের জন্য আমরা কি দেখতে পাবো, কে একটা দাগ দিয়ে চলে গেল নাকি, করছে না কেন, ইয়েলোটা কে দিল, সবাই একসঙ্গে না আসলে তো মুশকিল, একটা একটা করে আসছে। এই যে ইয়েলো দাগটা দিলে ও ইয়ে করো তো, ডিলিট করো, কে দিলে, দেখো তার মধ্যে আমরা এই জিনিসটা পড়েছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে এই সিভি ইকুয়াল টু 3R, এটা ডুলং পেটিটস ল বলেছিল, অর্থাৎ পেটিটস অ্যান্ড ডুলং suggest that this result supported their foundation, দেখো, for the heat capacity of solid, এটা ডুলং পেটিট বলেছে, হ্যাঁ, ডুলং পেটিটের ল অনুসারে এটা ঠিক আছে, কিন্তু এবারে দেখা গেল, অর্থাৎ কি দেখা গেল, যে এটা যদি কনস্ট্যান্ট থাকতো, টেম্পারেচারের সঙ্গে যদি এই হিট ক্যাপাসিটি চেঞ্জ না হতো, তাহলে এই গ্রাফটা আমরা পেতাম না। এই গ্রাফটার এদিকে কে আছে টেম্পারেচার, এদিকে কে আছে হিট ক্যাপাসিটি, ওকে। তাহলে হিট ক্যাপাসিটি অ্যান্ড টেম্পারেচারের যে জিনিসটা আছে, আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে ধরো কার্বন বা ডায়মন্ড, এখানে সিলিকন, এখানে অ্যালুমিনিয়াম, এখানে আমাদের লেড, হ্যাঁ, অর্থাৎ এইভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ টেম্পারেচার যত একটু ইনক্রিজ করলেই দেখো হিট ক্যাপাসিটি এমন ভাবে ইনক্রিজ করছে, লেডের ক্ষেত্রে হাই ইনক্রিজ করছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরেকটু লো, হ্যাঁ, ডায়মন্ডের ক্ষেত্রে ফার্স্টে কম ইনক্রিজ করেছে, তারপর বেশি ইনক্রিজ করেছে, অর্থাৎ এইভাবে আমরা এর আগের দিনে দেখেছি, হ্যাঁ, বুঝেছো?
অর্থাৎ হিট ক্যাপাসিটি টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ হয় এই কথাটা সত্য, এবং সেটা এই গ্রাফ থেকে ওরা এক্সপেরিমেন্টাল করে দেখা গেল যে এক্সপেরিমেন্ট করে যখন দেখলেন তিনি দেখলেন কি যে এরকম করে খারাপভাবে উঠে যাচ্ছে লেডের ক্ষেত্রে। লেডের টেম্পারেচার যখন বাড়ানো হচ্ছে হিট ক্যাপাসিটি অনেকটাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তাহলে এটা শুধু যে 3R, হ্যাঁ শুধু যে 3R এটা ঠিক নয়, বুঝা গেছে। হিট ক্যাপাসিটি শুধু 3R সেটা ঠিক নয়। এই তোমাদের আমি বললাম যে এই যে একটা ইয়েলো দাগ কাটলে তোমরা একটা ইয়েলো দাগ দেখতে পাচ্ছ শ্রীতমা? শ্রীতমা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, আনমিউট করতে পারছিলাম না। কে দিল ওটা? কে দিল ওটা? আমি দেইনি, বুঝলে, একটা ওখানে দিল। যাও, স্যার বলছে একটা অপশন আছে, দেখা যায় যে কে দিয়েছে। এটা আমি জানি না কে দিয়েছে, বুঝতে হবে না। যে দিয়েছে সে সরিয়ে নাও, ঠিক আছে। যাও, তাহলে আমরা কি দেখলাম যে টেম্পারেচারের সঙ্গে যেটা হলো, কেউ একটা সরিয়ে নিয়েছে, ঠিক আছে। তো টেম্পারেচারের সঙ্গে আমরা কি দেখলাম, হিট ক্যাপাসিটি চেঞ্জ হয়, তাহলে 3R যেটা সেটা কনস্ট্যান্ট নয়, এই কথাটা আমাদের মধ্যে কথা, আর কিছু না। এবার হিট ক্যাপাসিটি অফ সলিডস, সেটার জন্য আমাদের কি হেন্স ক্যালকুলেট, দেখো এটা আমাদের ক্যালকুলেট করতে হবে কোথা থেকে, এই ভাইব্রেশন থেকে। এই যে ভাইব্রেট হচ্ছে মনো অ্যাটমিক সলিড গুলো, এই যে মনো অ্যাটম গুলো বা পর 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 অ্যাটম গুলো ছিল, এরা যদি এরকম করে সব ভাবছে, হ্যাঁ, অর্থাৎ সেই ভাইব্রেশন থেকেই আমাদের ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তার জন্য আমাদের কি কি দরকার, অর্থাৎ তারপর স্যার হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, সুকুলান বলছি, একটু ডিস্টার্ব করছি। বলছি স্যার ওই সুমিত আর স্বরূপ ওরা মনে হয় জয়েন করতে পারছে না, বারবার ফোন করছে, একটু দেখবেন প্লিজ। না, আমার এখানে তো কেউ ওয়েট করে নেই, সবাই হচ্ছে। এই যে ইন্দ্রনীল জয়েন করলো, বিভাবরী জয়েন করলো, ওদের কি হলো ব্যাপারটা? তাহলে ইন্দ্রনীল আর কে বললে? সুমিত। স্যার ওই স্বরূপ আর সুমিত ওরা কেন? স্যার আমি গ্রুপে মিটিং আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি স্ক্রিনশট করে। হ্যাঁ, না এটা শুধু লিংকে ক্লিক করলেই তো অন হয়ে যাবে, তাই না? না, বলছে অনেকের প্রবলেম হচ্ছে, ওই জন্য ওটা আমি দিয়ে দিয়েছি যাতে প্রবলেম না হয়। যদি হ্যাঁ ঠিক আছে, কারো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সবাই তো জাস্ট লিংকে ক্লিক করে অন হয়ে যায়, কারণ আমি তো অন আছি না। আমি যদি অন না থাকি তখন ওইগুলো চায়, ঠিক আছে। এই এসছে, সুমিত এসছে, ঠিক আছে। দেখো আমরা এখান থেকে যে ইউনিভার্সিটি কোশ্চেন গুলো দেয় সেগুলো আজকে দেখে নেবো, হ্যাঁ, কারণ এগুলো আমি আগের দিন বলেছি, তাও আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, যে একদম যেটা আমরা দেখেছিলাম যে এইদিকে সিভি আর এইদিকে টেম্পারেচার, এই নেয়ার খুব জিরোর কাছাকাছি, অর্থাৎ খুব কম টেম্পারেচারে, দেখো, হ্যাঁ, খুব টেম্পারেচারে মানে একদম রুম টেম্পারেচার বা এই ধরনের একদম খুব কম টেম্পারেচারে, হ্যাঁ, এটা 3R হতো, 3R, হ্যাঁ, এটা হিট ক্যাপাসিটি হতো। এবার আমরা যদি তুমি বলো 3NR, মানে যদি আমাদের n মোল হয়, 1 মোলের জন্য 3R হবে, হ্যাঁ, তো n মলিকুলের জন্য 3NR হবে, প্রবলেম নেই, তাতে প্রবলেম নেই। অর্থাৎ ডুলং-পেটিট ল যেটা বলেছিল শুধু 3R হবে, তো সেইটা আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টালি সেটা ঠিক নয়, কারণ টেম্পারেচারের সঙ্গে সিভিটা চেঞ্জ হচ্ছে। অ্যান্ড লো টেম্পারেচারে কিভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, একদম আমাদের রুম টেম্পারেচার, হ্যাঁ, ওইটা ঠিক ছিল, ওটা 3R হতো। এবারে অ্যাট ভেরি লো টেম্পারেচার সিভি ডিক্রিজেস বিকামিং 0 at temperature T0, ওকে। অর্থাৎ অ্যাবসলিউট টেম্পারেচারে ওটা দেখা যাচ্ছে যে সিভিটা 0 হয়ে গেল। তাহলে সিভিটা যদি 0 হয়ে যায় তাহলে ডুলং-পেটিট ল মানছে না। আবার সিভি যদি 3R এর থেকে বেশি হয় তাহলে ডুলং-পেটিট ল মানছে না। তাহলে আমরা যে 11 যে ডুলং-পেটিট লটা পড়েছিলাম, এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে সেটা সবসময় ঠিক নয়। অর্থাৎ at low temperature CV decreases becoming 0 at T equal to 0. Heat capacity have a দেখো temperature dependence of the form কিভাবে, alpha T cube plus gamma T। এই যে T cube টার্ম arise from lattice vibration, অর্থাৎ এই যে ভাইব্রেশন হচ্ছে মলিকুলগুলো সেখান থেকে এসছে। এবারে এটা তো আগে আমরা দেখে নিচ্ছি, তারপর আমরা এটা প্রুফ করবো আগে।
ঠিক আছে। অ্যান্ড দ্য লিনিয়ার টার্ম, এই যে লিনিয়ার টার্ম মানে এই যে এইটুকু হলো লিনিয়ার টার্ম, এই লিনিয়ার টার্ম ফ্রম কন্ডাকশন ইলেকট্রন। ঠিক আছে, যখন একটা সলিডের মধ্যে দিয়ে ইলেকট্রন কন্ডাক্ট হবে তখন ওই টার্মটা আসবে সিভি কে, এইটা এইটুকু আসবে, আর যখন ভাইব্রেশন হবে তখন আলফা টি কিউব আসবে। ঠিক আছে, অর্থাৎ ওভারঅল তাহলে আলফা টি কিউব প্লাস গামা টি এইটা। এবারে এইটাকেই ফার্স্ট আমাদের প্ল্যাঙ্কস কি করলেন, যে এই ভাইব্রেশন থেকে একটা এনার্জি, ভাইব্রেশন এই যে মলিকুলগুলো যে ভাইব্রেট হচ্ছে এই ভাইব্রেশনকে উনি ফার্স্টে বললেন যে এটা একটা হারমোনিক অসিলেটরের মতো। হারমোনিক অসিলেটর মানে এই এরকম। ঠিক আছে, অর্থাৎ এই এটা একটা হারমোনিক অসিলেটরের মতো। তাহলে এইটাকে ফার্স্টে আমাকে একটা এনার্জি হিসাবে নেওয়া গেল। হ্যাঁ, তাহলে কি হলো ব্যাপারটা, যে প্ল্যাঙ্কস হাইপোথিসিস হ্যাঁ অ্যান্ড রেডিয়েশন ল। এবার প্ল্যাঙ্কস কি করলেন, এই যে ভাইব্রেশনটাকে, এই ভাইব্রেশনটাকে আমাদের কি বলা হলো, যে এইখানে এই ভাইব্রেশনটাকে যদি কনসিডার করি তাহলে উনি যে এনার্জি অর্থাৎ ইন্টারনাল এনার্জি, সেই ইন্টারনাল এনার্জিটা কত হবে ফার্স্টে আমরা সেটা ডিরাইভ করলাম। এবার সেখান থেকে আইনস্টাইন কি করলেন, ফার্স্টে দেখো আইনস্টাইন যে একদম প্রথম দিকে কাজটা করেছেন তা নয়, অর্থাৎ আইনস্টাইনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আইনস্টাইন তো কিছু কিছু মৌলিক কাজ তো করে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, আইনস্টাইন কিন্তু অন্যের কাজেই বেশি নিয়োজিত হয়েছেন। মানে সেই সময়কার আইনস্টাইন যখন ছিলেন সেই সময়কার আইনস্টাইন তো মাথা তো বুঝতেই পারছো, আইনস্টাইনের মাথা সবাই আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি, কিন্তু একা তো এত কাজ করা সম্ভব নয়। তখন সে আমাদের ইন্ডিয়া থেকেও সব দেশ থেকেই হোক ফার্স্টে ওনার কাছে পেপার পাঠানো হতো যে দেখুন তো দাদা আপনার ঠিক আছে কিনা, স্যার এটা আবার ঠিক আছে কিনা। হ্যাঁ, মানে বড় বড় ব্যক্তিদের কাছ থেকে যেমন আমরা সাজেশন নেই, হ্যাঁ সেরকম তোমরা যেমন কি এখন কিছু একটা করতে গেলে হ্যাঁ কোন একজন টিচারের সাহায্য, স্যার এটা ঠিক আছে কিনা একটু দেখে দিন, ঠিক ওই রকম ছিল সেই সময়টাকার ব্যাপারটা, যে আইনস্টাইনকে হ্যাঁ ওভারকাম করে কাজ করা তখন সম্ভব ছিল না, সমস্ত কিছু আইনস্টাইনকে আগে দেখাতে হতো, এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, যে এইটা আমরা করলাম দেখুন তো স্যার আপনি ঠিক আছে কিনা, তখন আইনস্টাইন ওটার সঙ্গে যুক্ত হয়ে যেত। অর্থাৎ আইনস্টাইন কি করতো, এক্সট্রাক্ট করতো বিভিন্ন সায়েন্টিস্টদের কাছ থেকে, দেখতে এক্সট্রাক্ট। হ্যাঁ, বোস আইনস্টাইন, এবার আমাদের ইন্ডিয়ান বোস, অর্থাৎ এই বোস তাহলে বোস আইনস্টাইন, তাহলে বোসও কি করলেন, তার কিন্তু আইনস্টাইনের কাছে থিওরিটা পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে নামটা জুড়ে গেল। ওকে, অর্থাৎ বোস আইনস্টাইনের থিওরি। তো সেরকমই আমাদের ফার্স্টে আমাদের কি হলো, প্ল্যাঙ্কস হাইপোথিসিস। প্ল্যাঙ্কস থেকে কি করা যাবে, এই যে এনার্জিটা অর্থাৎ ইন্টারনাল এনার্জি, এই ইন্টারনাল এনার্জিটাকে ক্যালকুলেট করা হবে ফ্রম দ্য ভাইব্রেশন অফ দ্য ইন্টারমলিকুলার, অর্থাৎ ইন্টারমলিকুল বলো আবার ইন্টার অ্যাটমিক বলো, তাদের মধ্যে যে ভাইব্রেশন, অর্থাৎ ফোনন ভাইব্রেশন, সলিড বা ক্রিস্টালের ক্ষেত্রে আমরা বলি সেটা ফোনন ভাইব্রেশন। অর্থাৎ তার জন্য ফার্স্টে আমাদের দেখো কতগুলো হাইপোথিসিস প্ল্যাঙ্কস নিয়ে নিলেন, কি কি, অল বডিজ প্লেসড ইনসাইড অ্যান্ড দেখো এনক্লোজার, মানে প্রত্যেকে কন্ট্যাক্টে আছে, ক্যান অলসো এমিট ব্ল্যাক বডি রেডিয়েশন, ফার্স্টে উনি ধরে দিল এটা ব্ল্যাক বডি রেডিয়েশন করে। তারপরে অ্যাটমস ইন দ্য ওয়ালস অফ ব্ল্যাক বডি রেডিয়েটর হ্যাঁ বিহেভ লাইক সিম্পল হারমোনিক অসিলেটর, মানে সবাই এরকম ভাইব্রেট হবে, মানে একই রকম ভাবে ভাইব্রেশন হবে। ঠিক আছে, অর্থাৎ অসিলেটর, সিম্পল হারমোনিক অসিলেটর কে উনি ধরে নিলেন। ঠিক আছে, তার একটা এনার্জির কথা বললেন, কি এনার্জির কথা বললেন, দ্য অসিলেটর অফ ব্ল্যাক বডি ক্যান নট হ্যাভ এনি দেখো আরবিটারি অ্যামাউন্ট অফ এনার্জি বাট ডিসক্রিট অ্যামাউন্ট অফ এনার্জি। সেই জন্য আমরা আগের দিন এটা বলেছি যে ইএন এইটা ডিসক্রিট মানে হলো n ইকুয়াল টু 1 2 3 এরকম হতে পারে, যে n ইকুয়াল টু 1 2 3 এরকম লিখেছি আমরা, তাহলে 1 হলে একটা ভ্যালু, 2 হলে আরেকটা ভ্যালু, অর্থাৎ ডিসক্রিট মানে সেপারেটলি 1 2 3, অর্থাৎ একটা পার্থক্য আছে, একটা কন্টিনিউয়াস একটা পার্থক্য আছে, অর্থাৎ এই জন্যই আমরা এটাকে বলি কোয়ান্টামের ব্যাপারটা। অর্থাৎ অসিলেটর অফ ব্ল্যাক বডি ক্যান নট হ্যাভ এনি আরবিটারি অ্যামাউন্ট অফ এনার্জি, মানে কন্টিনিউয়াস এনার্জি নয়, এটা কি ডিসক্রিট অ্যামাউন্ট অফ এনার্জি। কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছি, মানে এই যে এরকম না আমি যে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি এইরকম ব্যাপারটা নয়, আমরা থেমে থেমে কথাটা যদি বলি তাহলে সেটাকে বলবো ডিসক্রিট। ঠিক আছে, অর্থাৎ এনার্জিটা ডিসক্রিট অ্যামাউন্টে
থাকবে সেটা উনি ধরে নিলেন। এগুলো সবই অ্যাজাম্পশন করলেন। তারপরে দ্য অসিলেটর ক্যান রেডিয়েট অর অ্যাবজর্ব এনার্জি ইন কোয়ান্টাম। দেখো মানে প্যাকেট আকারে, মানে আমরা আগের দিন বলেছি যে থোকা থোকা আকারে হ্যাঁ এনার্জি কি হবে, রেডিয়েট হবে বা অ্যাবজর্ব হবে। মানে একদম আমরা বলেছি এরকম আঙ্গুরের থোকার মতো এনার্জি এসে আমাদের হাতে পায়ে পড়ে, যে লাইটের এনার্জিটা সেটা তোমরা ফিল করতে পারবে যদি খুব রোদ্রে বেরো, তখন দেখবে যে হাতে পায়ে অনেক সময় যেন সূচের মতো ফুটে উঠছে মাঝে মাঝে, এবং সব সময় না, কন্টিনিউয়াস নয় কিন্তু এটা, অর্থাৎ রোদ যেটাকে আমরা বলি, অর্থাৎ যেটা লাইট, এই লাইটের যে লাইটটাকে আমরা বলি কোয়ান্টাম বা কোয়ান্টা, অর্থাৎ ওয়েভ প্যাকেট আকারে এই কোয়ান্টাটা আমাদের বডিতে এসে রেডিয়েট করে। অর্থাৎ আমরা ওটাকে ফিল করতে পারি, অবশ্যই ফিল করতে পারি। যদি কেউ রোদ্রে বেরিয়ে ফিল করো, তোমরা দেখবে খালি গায়ে বা খালি হাতে যখন থাকবে তখন দেখবে যে গায়ে আমাদের পড়ছে, মানে একদম সূচের মতো যেন একদম ফুটে ফুটে উঠলো, আবার মাঝ সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। অর্থাৎ এই জন্যই আমরা এটাকে বলি ডিসক্রিট অ্যামাউন্ট অফ এনার্জি। অ্যান্ড সেটা কত হবে, সেটা আমাদের এইরকম হবে যে 0 হতে পারে, তারপরে H নিউ, তারপরে 2H নিউ, তারপরে 3H নিউ, তারপরে NH নিউ, এরকম করে আসবে। অর্থাৎ এইগুলো গেল আমাদের অ্যাজাম্পশন। তারপরে কি ব্যাপারটা, এবার ডেরিভেশন করা হচ্ছে। ডেরিভেশনটা ব্যাপারটা কি হলো, ডেরিভেশন আমরা আগের দিনও বলেছি, আমি মুখে মুখে বলেছিলাম, আমি এইভাবে দেখাইনি, এখন একটু দেখে নিচ্ছ। হ্যাঁ, যে লেট n be the total number of Planck's oscillators and E be the, দেখো the total energy, অর্থাৎ ইটা হলো আমার টোটাল অসিলেটর হলো টোটাল কত n খানা, যে n খানা ধরে নিয়েছি, আর টোটাল এনার্জি হলো ক্যাপিটাল E। ওকে, তাহলে অ্যাভারেজ এনার্জি কত হবে, এপসাইলন, অ্যাভারেজ এনার্জি হবে এপসাইলন টোটাল E ডিভাইডেড বাই ক্যাপিটাল N। ওকে, এটা হলো আমাদের অ্যাভারেজ এনার্জি। এবারে এই এনটা, এই ক্যাপিটাল এনটা, এই ক্যাপিটাল এন মানে হলো n1 প্লাস n2 প্লাস n3, এরকম এক এক মানে প্রচুর নাম্বার অফ অ্যাটমকে আমরা ধরে নিয়েছি। ওকে, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা অসিলেটর বলছি এই কারণে, if n0 n1 n2 n3 nr etc are the number of oscillators with energies, দেখো each 0 এপসাইলন, এপসাইলন 2, 3 এপসাইলন, r এপসাইলন, এভাবে ধরে নিয়েছি। অর্থাৎ n খানা মলিকুল যদি এখানে থাকে, বা আমরা লেয়ার বাই লেয়ার আমরা দেখছি, তাহলে এই লেয়ারের এনার্জিটাকে আমরা ধরে নিচ্ছি n1 মলিকুল আছে আর তার এপসাইলন এনার্জি আছে প্রত্যেকটা মলিকুলে, তাহলে টোটাল এনার্জি হলো n1 এপসাইলন 1। এইখানে n2 মলিকুল আছে আর তার এনার্জি, প্রত্যেকটা মলিকুলে এনার্জি হলো এপসাইলন 2, তাহলে এপসাইলন 2 ইনটু n2। অর্থাৎ এইভাবে আমাদের এই লেয়ার বাই লেয়ার অ্যাটম গুলোকে বা অসিলেটর গুলোকে আমরা ধরে নিচ্ছি। তাহলে টোটাল নাম্বার অফ মলিকুলস হলো n ইকুয়াল টু n0 প্লাস n1 প্লাস n2 এরকম ধরছি। তাহলে এই টোটাল এনার্জিটা কত হবে, যারা একদম জিরো লেভেলে আছে তাদের ভাইব্রেশনটাকে আমরা এমন জিরো ধরে নিচ্ছি, মানে একদম সিজ করে রেখে দিয়েছি। তারপরে দেখো সেখানে n0 খানা মলিকুল ছিল, তাদের কোনো এনার্জি নেই। তারপরে n1 খানা মলিকুল, আর প্রত্যেকটা মলিকুলের এনার্জি হলো এপসাইলন, তাহলে এপসাইলন 1 বলতে পারি বা এপসাইলন বলতে পারি। তাহলে এটা টোটাল এনার্জি হবে এইটুকু। এবং যদি আমাদের n2 মলিকুল হয় তাহলে তার এনার্জিটা হলো 2 এপসাইলন প্রত্যেকটা মলিকুলের। তাহলে এইভাবে আমাদের দেখতে পাচ্ছি যে তাদের টোটাল এনার্জিটা হবে এপসাইলন 1 n1 প্লাস এপসাইলন 2 n2। আবার এপসাইলন 2টা হলো 2 এপসাইলন, এটা ডাবল এনার্জিতে আমরা নিচ্ছি, মানে এখানে যে এনার্জিটা আছে তার এখানে ডাবল, এখানে ট্রিপল, এখানে ফোর্থ প্রাইম। ওকে, অর্থাৎ এইভাবে আমরা কিন্তু এনার্জিটাকে নিচ্ছি। অর্থাৎ এটা কিন্তু অ্যাজাম্পশন করা হচ্ছে, এন্ড অ্যাজাম্পশনটা ক্যালকুলেশনের সঙ্গে পরে মিলে যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে আমরা ফার্স্টে টোটাল এনার্জিটা এটা পেলাম। এবার সেই এনার্জিটাকে আমরা কি কি বললাম, এখানে আমরা এখানে 0 0ই হলো, এখানে এপসাইলন n1, এখানে 2 এপসাইলন n2। এভাবে আমরা এই এপসাইলনটাকে আমরা h নিউ হিসেবে ধরে নিচ্ছি, অর্থাৎ ওয়েভ প্যাকেটের যে ফোটনের এনার্জি, হ্যাঁ সেটাকে আমরা ধরে নিচ্ছি। প্রত্যেকটা ফোটনের এনার্জি h নিউ, এটা ধরে নিলাম। h দ্য প্লাঙ্কস কনস্ট্যান্ট, নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, যা বলতে পারি। ওকে, বা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। and from the Maxwell distribution law, এই যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল যেটা ছিল, আমরা গ্যাসিয়াস স্টেটও এই রুলটা পড়েছিলাম যে n ইকুয়াল টু n0 হ্যাঁ ইনটু e টু দি পাওয়ার মাইনাস, এটা তোমরা জানতে যে e ডিভাইডেড বাই kT, তাই তো? বা এখানে আমাদের যদি আমাদের r খানা মলিকুল হয় তাহলে r এপসাইলন বাই kT, বোঝা গেছে? অর্থাৎ এটা কেটা হলো বোলজম্যান কনস্ট্যান্ট। এইটা আমাদের যেরকম
এটা আমাদের কি ছিল অ্যাকচুয়ালি? এটা আমাদের ছিল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল, মানে গ্যাসিয়াস চ্যাপ্টার যেরকম ছিল ঠিক এখন আমরা এইটাকে অ্যাপ্লাই করতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। ওকে, অর্থাৎ আমরা ওইভাবেই অ্যারেঞ্জ করেছিলাম যে এই তাকে এতগুলো বুক, এই তাকে এতগুলো বুক, এই বইগুলো যেরকম আমরা সাজাই উপরতলায় নিচতলায় বা বিভিন্ন তাকে অ্যারেঞ্জ করি, ঠিক একই রকম ভাবে আমরা এইভাবে মলিকুলগুলোকে অর্থাৎ যে অসিলেটর তাদেরকে আমরা অ্যারেঞ্জ করে নিয়েছি। তাহলে n1 = n0 e to the power epsilon kt, তাহলে n2 = n0 e to the power minus epsilon মানে 2 epsilon by kt, কারণ এখানে n2 বসিয়েছি, এখানে n3 মানে এখানে 3 epsilon by kt। এইভাবে আমরা দেখলাম। তাহলে টোটাল যে n সেটা তো আমরা এবারে এই যে দেখো এখানে আমাদের n2 ছিল, এই n2 এর জায়গায় n0 e to the power, হ্যাঁ সরি এখানে n1 ছিল, এখানে n1 ছিল, এই n1 এর জায়গায় আমরা কি বসালাম? n0 e to the power minus epsilon by kt। n2 এর জায়গায় কি বসালাম? n0 e to the power minus 2 epsilon by kt, অর্থাৎ সেভাবে পরপর বসালাম। এইবারে এই যে e to the power যে ব্যাপারটা, e to the power minus epsilon kt, এটাকে আমরা যদি দেখো x ধরে নিই, সেটাকে আমরা এইটাকে আমরা এই পাওয়ারটাকে অর্থাৎ এইটুকু জিনিসটাকে আমরা x ধরে নিলাম, ঠিক আছে? তাহলে x ধরে নিলে কি হবে বুঝতে পারলে তো ব্যাপারটা? যদি আমরা এইটুকুকে জিনিসটাকে x ধরে নেই, তাহলে এই n0টাকে কমন নিলাম, তাহলে এই জায়গাটায় 1 এলো, এই জায়গাটায় শুধু x এলো, ওকে, এই জায়গাটায় x² এলো, বুঝা গেছে? অর্থাৎ ডট 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 এভাবে আমরা অ্যারেঞ্জ করে নিলাম। এবারে এইভাবে যখন অ্যারেঞ্জ করে নিলাম, তাহলে এবারে আমাদের এই যে 1 + x + x² প্লাস ডট 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 এটার যে ফর্মুলাটা সেটা কি আসে? যদি x টা খুব ছোট হয় তখন আমরা দেখি যে এটা একটা সিরিজ, অর্থাৎ 1 - x বা 1 - x to the power -1, এইটাকে আমরা এই সিরিজ আকারে লিখি, তাই তো? অর্থাৎ এইভাবে আমরা লিখলাম। লেখার পরে আমরা কি দেখতে পাই? আমরা এটাকে টোটালটাকে এবার এনার্জির আকারে আমরা অ্যারেঞ্জ করে নিলাম যে টোটাল এনার্জিটা কত হবে, হ্যাঁ, কারণ এটার টোটাল এনটাকে হলো, এনটা হলো এটা টোটাল এন মানে এইটা, অর্থাৎ x এর জায়গায় যদি আমরা বসিয়ে দেই এই যে 1/1 - x, হ্যাঁ, তাহলে x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি x এর জায়গায়, ওকে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। পাওয়ার পরে যেটা করলাম আমরা কি, এবারে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি মানে হলো আবার সেই এনার্জি ইকুয়াল টু কি n × e, তাহলে 2e × n এরকম ভাবে আমরা গেছি, 3e × n3 এরকম। তাহলে এপসাইলন এখানে n1 ছিল, n1 এর জায়গায় আমরা কি নিলাম? n1 এর জায়গায় n0 × e to the power epsilon kt ডিভাইডেড বাই kt। আবার যখন n2 ছিল তখন আমরা কি 2 epsilon n0 এটা, অর্থাৎ এভাবে পরপর আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে আবার একটা সিরিজ পেলাম। দেখো সেই সিরিজটার আমাদের কি হলো 1 + 2x + 3x² + 4x³ এরকম ভাবে, অর্থাৎ সেইটার আবার ফর্মুলাটা কি যে 1 - x হোল টু দি পাওয়ার -2 যদি হয় সেটাকে আমরা এইভাবে লিখি, অর্থাৎ এইটা। তাহলে এইটাকে কমন নিলাম, এপসাইলন n0 e to the power minus epsilon kt এটাকে কমন, আর বাকিটা এটার জায়গায় 1/1 - x হোল টু দি পাওয়ার 2। এবারে x এর জায়গায় আবার e to the power minus epsilon kt বসিয়ে দিলাম, তাহলে আমরা কি পেলাম? এই জিনিসটাকে পেলাম। দেখো এত বড় একটা ভ্যালু পেলাম, খুব সুন্দর যে এইটা একটা এনার্জি, আমরা টোটাল এনার্জিটা এতক্ষণ ধরে পেলাম। এইবারে এই এনার্জিটাকে আমরা কি করব? এইবারে টোটাল এনার্জিটাকে আমরা যদি অ্যাভারেজ করি তাহলে আমরা কত পাবো? বুঝতেই পারছো, অ্যাভারেজ করা মানে হলো আবার ক্যাপিটাল এন দিয়ে ডিভাইড করব। তাহলে ক্যাপিটাল এন দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? ক্যাপিটাল এন দিয়ে, অর্থাৎ টোটাল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। এবার এন দিয়ে যখন ডিভাইড করলাম, এবার এন এর ভ্যালু আবার বসিয়ে দিলাম। এন এর ভ্যালু যখন বসিয়ে দিলাম তখন আমরা কি পেলাম? আলটিমেটলি এইরকম একটা ভ্যালু পেলাম এন এর ভ্যালু বসিয়ে, ঠিক আছে? এন এর ভ্যালু বসানোর পরে আমরা যে ভ্যালুটা পেলাম, অর্থাৎ অ্যাভারেজ একটা এনার্জি পেলাম। এটা কেটে গেল একটা জিনিস, ঠিক আছে? এটা কেটে গেল, সরি এইখান থেকে একটা আর এখান থেকে একটা কেটে গেল, ঠিক আছে? এখান থেকে একটা আর এখান থেকে একটা কেটে গেল। তাহলে রইল কি এপসাইলন e to the power minus epsilon by kt ডিভাইডেড বাই 1 - e to the power minus epsilon by kt। এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করলাম।
অ্যারেঞ্জ করলে আমরা কি দেখতে পেলাম, এইটা, তাই তো? মানে এইটা দিয়ে এখানে ডিভাইড করে নিলাম, মানে এটা নিচে নিয়ে এলাম, নিচে নিয়ে আসলে কি হবে, বুঝলে ব্যাপারটা? হ্যাঁ, এই যে এই উপরের জিনিসটা, এটা দিয়ে আমরা এই নিচে আর নিচে ভাগ করলাম, মানে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন কেটি দিয়ে ভাগ করলাম, এখানেও তাই, এখানেও এপসাইলন মাইনাস এপসাইলন বাই কেটি দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা আলটিমেটলি এটা পেলাম। এটার জায়গায় এবার এপসাইলনের জায়গায় এইচ নিউ বসালাম, তখন আমরা একটা অ্যাভারেজ এনার্জি এটা পেলাম। তাহলে এতক্ষণ ধরে যেটা পেলাম সেটা হলো প্লাঙ্কস এর ক্ষেত্রে আমাদের এই অসিলেটরের যে এনার্জি সেটা পেলাম, ঠিক আছে? দ্য টোটাল ইন্টারনাল এনার্জি অফ সলিড therefore becomes, এবার টোটালটা যেটা হবে তাহলে এই এপসাইলন ইনটু n ইনটু 3, 3 কেন 3? তার কারণ আমরা এটাকে আমরা 3 ডাইমেনশনে যখন নিচ্ছি, অর্থাৎ এই যে টোটাল এনার্জিটা, আর n মানে হলো টোটাল মলিকুলটা নিয়ে নিলাম, এখানে অ্যাভোগাড্রো নাম্বার যদি নিয়ে নিই তাহলে প্রবলেম নেই। তাহলে আমরা টোটালটা কত পেলাম, 3n h নিউ বাই এটা, ওকে? অর্থাৎ এটা হলো আমাদের টোটাল এনার্জি, অর্থাৎ এইটাই ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জিটাকে যদি আমরা এইবারই আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টি অ্যাট কনস্ট্যান্ট ভি, অর্থাৎ ইটস মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দেখো সিভি ইকুয়াল টু ডেল ই ডেল্টা অ্যাট ভি। এইবার এই পুরো জিনিসটাকে আমরা উইথ রেসপেক্ট টু টি আমরা কি করলাম বলো, ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ করলে আমরা এটা ডেরিভেটিভ হলে আবার একটা স্কয়ার আসবে, স্কয়ার টার্ম আসবে, অর্থাৎ সেটাই আইনস্টাইন শুধু এইখান থেকে শুরু করলো, ঠিক আছে? আইনস্টাইন কিন্তু এইখান থেকে শুরু করলো, যে এনার্জিটা পেয়ে গেছে প্লাঙ্কসের থেকে, তারপরে কিন্তু আইনস্টাইন শুরু করলো কাজটা। অর্থাৎ আইনস্টাইন একদম প্রথম থেকে কাজটা কিন্তু করেনি, প্লাঙ্কসের এই থিওরিটাকে কাজে লাগিয়ে ওই ভদ্রলোক কি করলেন, জাস্ট এটাকে ডেরিভেটিভ করে উনি এনার্জিটা পেয়ে গেলেন। হ্যাঁ, অর্থাৎ এই এনার্জিটা এবার দেখা গেল যে এই এনার্জিটা যখন এলো, এই এনার্জিটা তো 3r এর সমান নয়, এই এনার্জি তো 3r এর সমান নয়, অর্থাৎ ডুলং পেটিট ল মানছে না, ডুলং পেটিট ল মানছে না, বোঝা গেছে? কারণ এইটা যে সিভি, এই সিভিটা ইকুয়াল টু দিস নয়, ঠিক আছে? শোনো, এই জুমের একটা সুবিধা হলো আমি এভাবে লিখে লিখে পড়াতে পারবো, আর অসুবিধা হলো এই 40 মিনিট পর কেটে যাবে, তাই তো? তো আর 10 মিনিট পর কেটে যাবে, তোমরা আবার অন হবে, তখন আমি ওই ইউনিভার্সিটি প্রবলেমগুলো ওখানে পুট করব, ঠিক আছে? ইউনিভার্সিটির অন্ততপক্ষে 4টে সালের কোশ্চেনগুলো আমি এখান থেকে যা যা এসছে সেগুলোকে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এই 10-5 মিনিটে আমরা এইটাকে কমপ্লিট করে নিচ্ছি, ওকে? তাহলে এইবারে কি হলো, এই যে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্সপোনেনশিয়াল যে ব্যাপারটা, হ্যাঁ, ই টু দি পাওয়ার এর একটা ই সিরিজ যেটাকে বলা হয়, এই ই সিরিজটা ম্যাথমেটিক্যালি তোমরা শিখে নিয়েছো নিশ্চয়ই, 12-এ ছিল আর কি। হ্যাঁ, আমাদের বেলা 12-এ ছিল, তোমাদের কখন ছিল আমি জানি না। হ্যাঁ, তো ই সিরিজ সেটা ই টু দি পাওয়ার এক্স মানে হলো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকম ব্যাপারটা, ওকে? তাহলে এইটাকে যদি আমরা, হ্যাঁ, অর্থাৎ এইটাই মানে একটা ই টু দি পাওয়ার, এই যে এইটুকু হলো এক্স, বোঝা গেছে? অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, এইটুকু মানে হলো এক্স, এইটুকু মানে হলো এক্স। তাহলে এটা একটা সিরিজ, তাহলে এটাকে আমরা বলতে পারি 1, এটার মাথায় এক্স আছে, তাহলে এটা হলো এক্স প্লাস এইটাকেই এইচ নিউ বাই কে টি, এটাকেই টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলতে থাকতো। কিন্তু ওই হায়ার টার্মগুলোকে যদি নেগলেক্ট করি তাহলে আমাদের শুধু পড়ে থাকছে এইটুকু, শুধু এই হায়ার টার্মগুলো নেগলেক্ট করলে শুধু পড়ে থাকছে এইটুকু, ঠিক আছে? অর্থাৎ হায়ার টার্মকে আর নিচ্ছি না, হায়ার টার্মকে যখন না নিচ্ছি তখন আমাদের সিভি কত হচ্ছে, অর্থাৎ সিভি ইকুয়াল টু 3, এখান থেকে 3r, ঠিক আছে? অর্থাৎ 3r, এই 3rটা এখানে রইলো, তারপরে এটা, তারপর এই যে ব্যাপারটা এইখান থেকে আমাদের দেখো এই উপরেরটা একটা ই সিরিজ আছে, নিচেরটা একটা ই সিরিজ আছে, আবার এখানে -1 আছে,
তাহলে উপরেরটা থেকে এইটুকু আর নিচেরটা থেকেও ই টু দি পাওয়ার যেটা আছে সেখান থেকেও এইটুকু, আর এখানে -1 আছে। তাহলে এই -1 + 1 এখান থেকে কেটে গেছে, ঠিক আছে? তাহলে রইল কি? তাহলে থাকলোটা কি? অর্থাৎ আমরা দেখলাম যে থাকছে হলো এইটুকু, যে এইটা এটা কেটে গেল আলটিমেটলি, অর্থাৎ আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে এই ভ্যালুটা রইল। এবারে আমরা যদি দেখি এইচ নিউ অ্যান্ড কেবিটি, এই এইচ নিউ অ্যান্ড কেবিটি যদি ইকুয়াল হয়ে যায় বাই চান্স, যদি ইকুয়াল হয় তাহলে এই সিভি ইকুয়াল টু 3R থাকছে, কারণ এইটা আর এটা যদি ইকুয়াল হয়, হ্যাঁ, বা আমরা যদি ওটাকে নেগলেক্ট করতে পারি তবেই, ঠিক আছে? যদি এটা ইকুয়াল হয় তাহলে এখানে আমাদের 2 চলে আসবে, আর যদি এটা এটা যদি আমাদের নেগলেক্ট করা যায়, কিন্তু নেগলেক্ট করব কখন? আমি কখন যদি টেম্পারেচারটাকে আমরা যদি হাই করে দেই, আমাদের টেম্পারেচারটা যদি আমরা হাই করতে পারি, হ্যাঁ, তাহলে এই টেম্পারেচারটা যদি হাই হয়ে যায় তাহলে কেবিটি খুব হাই হয়ে যাবে। তাহলে কেবিটি যদি খুব এইচ নিউ এর থেকে হাই হয় তাহলে এই টার্মটা প্রায় 0 এর কাছে চলে যাবে, ঠিক আছে? তখন আমরা এইটুকুকে, অর্থাৎ when kbt is far greater than h nu, then we can write cv equal to 3R, ঠিক আছে? অর্থাৎ তখন আমাদের ডুলং পেটিট লটা মেনটেন হচ্ছে, অর্থাৎ হাই টেম্পারেচারে গিয়ে, খুব হাই টেম্পারেচারে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, ডুলং পেটিট ল যেটা ছিল cv equal to 3R সেটা হচ্ছে, প্রবলেম নেই। অর্থাৎ which leads to ডুলং পেটিট ভ্যালু, and it should at high temperature the spacing h nu between possible energies is small relative to kbt, কে মানে হলো বোলজম্যান কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা কি বলতে পারি, সো ক্যাপিটাল ই বা এনার্জি ইজ ইফেক্টিভলি কন্টিনিউয়াস অ্যান্ড ক্লাসিক্যাল ফিজিক্স হোল্ডস, তখন এটা ক্লাসিক্যাল কন্টিনিউ হচ্ছে, কারণ এটা এইচ নিউ এর সঙ্গে এনএইচ নিউ এর সঙ্গে কোনো মাল্টিপ্লিকেশনে থাকছে না, তার মানে সেটা কন্টিনিউয়াস। এনএইচ নিউ হয়ে গেলে সেটা ডিসকন্টিনিউ হতো, অর্থাৎ কোয়ান্টামে যেত, কিন্তু আমাদের এখন কি রইলো, শুধু 3R রইলো, অর্থাৎ এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, এটা মানে ক্লাসিক্যাল প্রসেস। ওকে, অর্থাৎ এটা আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স আমরা হোল্ড করতে পারছি। ক্লিয়ার? এই আইনস্টাইনের মডেল তাহলে এটাই হলো। কোনো বইতে এই এইচ নিউ এর জায়গায় ওমেগা দিয়ে ডিফাইন করে বলে আমি এভাবে দেখিয়ে রেখেছি এখানে, ঠিক আছে? যদি কারো প্রবলেম হয় দেখে নেবেন। অর্থাৎ তখন আলটিমেটলি যে এইখানে এসে হাই টেম্পারেচার, অর্থাৎ হাই টেম্পারেচার মানে হলো এই পজিশনটা, এই পজিশনে এসে দেখো স্ট্রেট হয়ে গেল, এই স্ট্রেট হয়ে গেল, অর্থাৎ একটা প্যারালাল টু দা টি অ্যাক্সিস বা প্যারালাল টু দা কি, এই যে টি অ্যাক্সিস হয়ে যাচ্ছে, এটা প্যারালাল টু দা টি অ্যাক্সিস, অর্থাৎ তখন কোনো সিভির চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ তখন 3R হচ্ছে, ঠিক আছে? কিন্তু এইরকম পজিশনগুলোতে 3R হচ্ছে না, অর্থাৎ এই কারণে এই উপরের যেটা, হ্যাঁ, সেটা ডিভাইস স্পেসিফিক হিট আর একটা আনস্টাইন হিট ক্যাপাসিটি, কিন্তু যে দুটোই কখন সমান হবে, অ্যাট হাই টেম্পারেচারে গিয়ে দুটোই একই জায়গায় মিলিয়ে গেল, অর্থাৎ তখন আমরা বলছি ডুলং পেটিট ল, ঠিক আছে? তাহলে এখানে এসে আমাদের ডুলং, আর এইখানে আইনস্টাইন, এইখানে ডিভাই, বোঝা গেছে? অর্থাৎ সেই টেম্পারেচার, অর্থাৎ আমরা এখানে একটা থিটা, এই যে যখন আমরা টি অ্যান্ড এদের মধ্যে একটা রিলেশন নিয়েছি, এখানে কি ছিল অ্যাকচুয়ালি, যে এইচ নিউ বাই কেটি, অর্থাৎ সেই যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা দেখো একটা থিটা দিয়ে নাম দিয়েছি, হ্যাঁ, এই থিটাটাকে আমরা বলছি যে, এটা আমরা আগে ডিসকাস করলাম যে ইনক্রিজ অফ থিটা বাই টি ইজ আউট অফ, দেখো, is out powered by the increase of e to the power theta by t, এই থিটা বাই টি যেটা, অর্থাৎ যখন আমরা কি দেখতে পাচ্ছি t টেন্ডস টু 0 তখন cv টেন্ডস টু 0, এটাই আমাদের আবার কি হলো, cv কখন টেন্ডস টু 0 হতে পারে সেটাকে আমরা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলি, অর্থাৎ সেটাই আমাদের আইনস্টাইনের হিট ক্যাপাসিটি টি কিউব লতে আমরা যাব, ঠিক আছে? অর্থাৎ তাহলে কি হলো, at low temperature calculated heat capacity fall more rapidly, এই যে more rapidly যেটা আইনস্টাইন দেখালাম আমরা, rapidly
মানে নিচে নেমে যাচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। হ্যাঁ, দিস ইজ ডিউ টু দ্য আইনস্টাইন অ্যাজিউম দ্যাট অল অ্যাটমস অসিলেট উইথ সেম ফ্রিকোয়েন্সি। কিন্তু আমরা তো হ্যাঁ আইনস্টাইন এরকম সবগুলো মলিকুল বা সবগুলো অ্যাটম সেম ফ্রিকোয়েন্সি তো থাকে না, কেউ কোনো জায়গায় এইরকম ফ্রিকোয়েন্সি আছে, কেউ এরকম যাচ্ছে, কেউ এইরকম হচ্ছে, কেউ এরকম যাচ্ছে, অর্থাৎ সবাই সমান নয়। সবাই সমান ধরা হয়েছিল বলেই এইটাই ত্রুটি আইনস্টাইনের, অর্থাৎ সেটাকে কিন্তু খেয়াল রাখবে, অর্থাৎ সেটা এক্সামে দেয়। ঠিক আছে, যে আইনস্টাইন কি করেছিলেন, আইনস্টাইনের বেশি করে ফল করছিল কেন, টেম্পারেচার যত ডিক্রিজ করছিল, তার কারণটা ছিল যে ও ভাইব্রেশন সবারই সব অসিলেটরের একই ভাইব্রেশনে অসিলেট হচ্ছে সেটা ধরে নেওয়া হয়েছিল। ওকে, অর্থাৎ আলটিমেটলি ডিবাই কিন্তু আমাদের এসে এটাকে ওভারকাম করলেন, অর্থাৎ ডিবাই বললেন না সবগুলো একই ভাইব্রেশন হচ্ছে না, ডিবাই টেক্স দ্য অসিলেশন ওভার এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিজ ফ্রম 0 আপ টু ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, অর্থাৎ ডিবাই কিন্তু আমাদের কি করলেন যে তার একটা ডিজেনারেসি ব্যাপারটা নিলেন, অর্থাৎ ড্রাইভ দ্য এক্সপ্রেশন অফ দ্য নাম্বার অফ মোডস অফ ফ্রিকোয়েন্সি বিটুইন নিউ প্লাস ডিনিউ। অর্থাৎ তখন কি করলেন যে সবাই এরকম নয়, কখনো কখনো এরকম করে চেঞ্জ হচ্ছে, সাডেনলি চেঞ্জও হয় কারো কারো, অর্থাৎ তখন যে নিউ প্লাস ডি নিউ এর মধ্যে কিন্তু উনি একটা রেঞ্জ নিলেন। ওকে, অর্থাৎ একটা ডিজেনারেসি নিলেন, অর্থাৎ হয় এই যে এখানে আমরা ক্যাপিটাল উনি একটা ইকুয়েশন এরকম নিয়ে নিলেন ফার্স্টে। ঠিক আছে, এবারে এই ইকুয়েশনটাই আমরা ড্রাইভ করে অ্যাকচুয়ালি উনি টোটাল নাম্বার অফ মলিকুলকে বললেন যে এইটা মানেটা কি, এটা মানে হলো টোটাল নাম্বার অফ মলিকুল, কিন্তু এই মলিকুলগুলো বা এই অ্যাটমগুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আছে এটা ধরে নিলেন। ঠিক আছে, অর্থাৎ উনি আর কিছু করলেন না, মানে একই ব্যাপারটা সবকিছু ওই থিটা এক্স এর জায়গায় সেই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি, হ্যাঁ এটাই রাখলেন, প্রবলেম না। ঠিক আছে, সেই জিনিসটাকে রেখে উনি সব ইকুয়েশনটাকে বসালেন, উনি এটাই পেলেন। অর্থাৎ উনি শুধু বললেন যে লো টেম্পারেচার এটাকে ইন্টিগ্রেশন করলে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, অর্থাৎ সিভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3, অর্থাৎ এই প্রপোর্শনালের সাইনটা হলো আলফা। অর্থাৎ এই যে ভাইব্রেশনের যে ব্যাপারটা, এই ভাইব্রেশনের ব্যাপারটা কিন্তু উনি নিলেন। অর্থাৎ আমরা এইখান থেকে টি কিউব ল